আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বায়ার খুঁজে পাওয়ার দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বায়ার পাওয়ার পূর্ব প্রস্তুতি কি হতে পারে। এই যে এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয় পার্টে আমরা আজকে দেখব যে মূলত কারা কারা বায়ার হতে পারে এবং কোন কোন বায়ার আমাকে কাজ দিতে পারে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। দেখুন, আমি গত ক্লাসে একটু ছোট্ট আকারে একটা আলোচনা করেছিলাম যে বায়ার তো হিউজ পরিমাণ আছে, বাট আপনার বায়ার কোনটা হবে সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। বায়ার নট যে পৃথিবীতে যত বায়ার থাক, এই প্রত্যেকটা বায়ার যে আমাকে কাজ দেবে এটা কখনোই হয় না। মিনিমাম আমার কিছু তথ্য থাকতে হবে, সেই তথ্যের অনুযায়ী আমাকে আমার বায়ার কাজ দেবে। কিরকম হতে পারে এবং বায়ারগুলো কোথা থেকে খুঁজে পেতে পারি এবং বায়ারগুলো কোন টাইপের হতে পারে, আমার কোন বায়ার আমার জন্য পারফেক্ট হতে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানবো যে অ্যাকচুয়ালি একজন বায়ার কখন অনলাইনে থাকে, কখন আমি তাকে মেসেজ করে রিপ্লাই করতে পারবো কিংবা রিচ করতে পারবো, এবং কখন একজন বায়ার আমাকে রেসপন্স করতে পারবে সেই বিষয়গুলো একদম স্বাভাবিকভাবে বুঝবো। বোঝার জন্য সরাসরি চলুন আমরা আমাদের একটা ফেসবুক প্রোফাইলে চলে যাই। স্বাভাবিক একটা বিষয় বোঝার জন্য আমরা এখান থেকে দেখুন, আমি একটা আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেই ফেসবুক পেজে কনভার্ট হতে চাচ্ছি। আমি এখান থেকে ফেসবুক পেজে কনভার্ট হয়ে যাচ্ছে আউটসোর্সিং বিজনেস পেজে। লক্ষ্য করুন, মনে করুন এইটা হচ্ছে কোনো একজন ক্লায়েন্টের পেজ, ধরে নেন এইটা হচ্ছে ধরুন কোনো একটা ক্লায়েন্টের পেজ। আমরা তো পরবর্তী ক্লাসগুলোতে দেখবো ক্লায়েন্টের কিভাবে কি কালেক্ট করতে হয়। এই যে এটা একটা ক্লায়েন্টের পেজ, এই ক্লায়েন্টের পেজে মনে করুন আপনি আসলেন, এসে দেখলেন যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট। কখন মনে হবে ক্লায়েন্ট? আপনি কখন মনে করবেন এটা ক্লায়েন্ট এবং কখন মনে করবেন না, সেই বিষয়টা বুঝবো আজকে। পাশাপাশি এটা বুঝার আগে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ক্লায়েন্ট মূলত দুই প্রকার হয়ে থাকে, মাথায় রাখবেন। ক্লায়েন্ট দুই প্রকার হতে পারে। এক, ক্লায়েন্ট জানে তার কি কি কাজ করাতে হবে, এইটা এক ধরনের ক্লায়েন্ট। আর একজন ক্লায়েন্ট আছে মূলত জানে না তাকে কি কি কাজ করাতে হবে। আমরা দুই ধরনের ক্লায়েন্টেরই কাজ করব। যারা জানে যে সে তার কি কি কাজ দরকার, তারও কাজ করব। আর যারা জানে না তার কি কি কাজ করাতে হবে, আমরা সেই বায়ারগুলোরও কাজ করব। এখন আসুন, যারা জানে যে আমার ক্লায়েন্টের আমার ওয়েবসাইটের কিংবা আমার একটা ইউটিউব চ্যানেলের কাজ করাতে হবে, এই ধরনের আবার দুই ধরনের ক্লায়েন্ট হয়। তারা কি আছে, অনেকে সে একটু এক্সপার্ট এর অ্যাডভান্স লেভেলের থাকে। অ্যাডভান্স লেভেল বলতে আপনাকে সে সিলেকশন করেই দিবে, তুমি আমাকে এই কাজটা এই কাজটা এই কাজটা করে দাও। আরেক ধরনের ক্লায়েন্ট ওই ধরনের মধ্যে আছে, তারা মূলত আপনাকে ফিক্সড করে দিবে না। তারা বলবে যে আমি কিন্তু জানি এই সম্পর্কে, আমার ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম আছে কিংবা আমার ইউটিউবের মধ্যে কি কি প্রবলেম আছে, কোনটা আপডেট করলে কি কি রেজাল্ট পাবো তুমি সেটা আমাকে জানো। দেখুন, চালাকের মধ্যে কিন্তু আবার দুই ধরনের। আর যে বায়ার গুলো মূলত জানেই না, তার ওয়েবসাইট আছে, একটা বিজনেস আছে, কাজ করতে হবে, কিভাবে কাজ করলে কি বেনিফিট পাবে, সেই ক্লায়েন্টগুলো তো একদম টোটালি আলাদা। তো এই রকম ক্লায়েন্টগুলো কোথা থেকে পাবো, কিভাবে খুঁজে বের করবো, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে দেখবো। বাট তার আগে আপনাকে ক্লায়েন্টের সময় বেসিক কিছু থিম থাকতে হবে, এই বেসিক কিছু বিষয় জানতে হবে। নাম্বার ওয়ান, গত ক্লাসে যেটা নিয়ে আমি ছোট্ট আকারে আলোচনা করেছিলাম, মনে করুন আপনি কয়েকটা কাজ জানেন। চলুন আমরা একটা নোট করে ফেলি। তার মধ্যে থেকে একটা কাজ ধরে নেন আপনি এ পর্যন্ত ধরুন আপনি কয়েকটা কাজ পারেন। এক এক হচ্ছে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, ফেসবুক পেজ ক্রিয়েট। দুই হচ্ছে আপনি হয়তোবা ভিডিও এসইও নিয়ে কাজ করতে পারেন। তিন হচ্ছে আপনি হয়তোবা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারেন, যে কোনো কিছু। এরকম তো আরো অসংখ্য কাজ আছে, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে কাজ করুন। এই যে প্রত্যেকটা যে শব্দগুলো নিয়ে আলোচনা করতেছি, এই প্রত্যেকটা শব্দ নিয়ে আমি একটা নিয়ে বুঝাবো, আপনাকে সবগুলো নিয়ে বুঝে নিতে হবে। আমি একটা নিয়ে ডিটেলস আকারে বুঝাবো। ধরেন আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সম্পর্কে জানেন। এখন একটা বায়ারকে খুঁজে বার করলেন আপনি, যার একটা বিজনেস পেজ আছে, এইটা আউটসোর্সিং বি ডিস্ট্রিক্ট মার্কেট আপনার বায়ার, এইটা পেজ। এই ক্লায়েন্টার একটা ক্লায়েন্টের কি কি কাজ থাকতে পারে আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার লাইফে চলে যান যেখানে আপনি স্কিল ডেভেলপ করেছিলেন। আপনাকে বলা হয়েছিল ক্লাসের সময় যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজে সুন্দর একটা ব্যানার আছে কিনা সেটা আপনি নোট করুন। আপনি নোট করলেন যে তার যে ফেসবুকের ব্যানারটা আছে, ব্যানারটা ইয়েস অথবা নো, ভালো আছে নাকি খারাপ, আপনি এটা লিখুন, নোট করে ফেলুন। নাম্বার টু, তার যে লোগোটা আছে, এই লোগোটার অবস্থা কি, ইয়েস অথবা নো, ভালো অথবা মন্দ, আপনি নোট করে ফেলুন। নাম্বার থ্রি, আপনার তার ফলোয়ার গুলো, তার পেজে যে ফলোয়ার আছে না, এইটা কিরকম আছে, গুড নাকি নট গুড, আপনি এটা নোট করে ফেলুন। পাশাপাশি তার যে ইনগেজমেন্ট অবস্থা আছে, ইনগেজমেন্ট বুঝি আমরা, যদি না বুঝি সেটাও নিয়ে আলোচনা করবো অবশ্য। তার যে ইনগেজমেন্ট, তার যে লাইক ফলোয়ার কিংবা শেয়ার কমেন্টস, এগুলো কি অবস্থা আছে, গুড নাকি নট, এগুলো আপনি নোট করুন। এরপরে মূলত তার যে পোস্ট গুলো আছে, সে কি পোস্ট গুলো শিডিউল মেনটেন করতেছে, শিডিউল নাকি নট শিডিউল করতেছে, আপনি এক নিমিষে এগুলো কালেক্ট করুন। কিভাবে? আপনি ওই পেজটাতে আসলেন, পেজটাতে এসে দেখলেন যে তার পেজে লাইক ফলোয়ার কেমন আছে,
এখানে এসে তার পোস্টগুলো দেখলেন, পোস্টগুলোর মধ্যে রিয়াকশন কেমন আছে, পোস্টগুলোর মধ্যে কমেন্টস আছে কিনা, তার পোস্টের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে ভালো কিনা, তার পোস্টের মধ্যে সমস্ত ভিডিও এডিটিং গুলো ভালো করে আছে কিনা, কিংবা তার ব্যানারগুলো সুন্দর করে তৈরি করা আছে কিনা, এইগুলো সবগুলো নোট করতে পারি কি পারি না আমরা? 1 মিনিট, এটা কি আমরা করতে পারি? পারি জি স্যার, স্যার, পারি। এটা হয়, এটা করতে পারি। করতে পারি। কিন্তু কি 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 ডিটেলস? ইয়েস, আমি ওটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে আলোচনা করব। কি কি ডিটেলস? আপনি ক্লাসের সময় আপনি ইউটিউব থেকে করেন, কারো আন্ডারে ক্লাস করেন, কিংবা নিজেই করেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা ক্লাস করার সময় আপনার ফেসবুক পেজটাকে ভালোভাবে প্রমোশন করার জন্য যে তথ্যগুলোর প্রয়োজন, সেই তথ্যগুলোর কোনো একটা ইনফরমেশন যদি ওই ক্লায়েন্টের পেজের, ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে, ওই ক্লায়েন্টের ভিডিওতে না থাকে, সেটাই হচ্ছে আপনার মিসিং ইনফরমেশন। ওই ডাটাটাই আপনাকে কালেক্ট করতে হবে। আপনি ওই ডাটাটা কালেক্ট করলেন যে আমার কাছে আছে ওই ডাটাটা কিরকম। তার ফেসবুক একটা পেজ তৈরি করা আছে, পেজের মধ্যে লাইক ফলোয়ার আছে মনে করেন 1 লাখ, ধরে নেন 1 লাখ। আমরা উদাহরণস্বরূপ দেখি, আমরা মনে করুন আমরা এখানে যাচ্ছি, আমরা এটা যেহেতু আমার ক্লায়েন্ট আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, আমার এটাই ক্লায়েন্ট, আপনার প্রত্যেকের ক্লায়েন্ট এটা। দেখুন এখানে 1,94,000 ফলোয়ার আছে। আমি কি করতেছি, এর পাশে লিখতেছি যে এখানে মূলত ফলোয়ার আছে 1,94,000, ধরেন 194,000 কে। আমরা 1,94,000 ফলোয়ার দেখলাম। তার লোগোটা কি ভালো আছে নাকি খারাপ আছে? আপনি মনে করেন ইয়েস, লোগোটা ঠিক আছে। তার ব্যানারটা কি ভালো আছে নাকি খারাপ আছে? তার মনে করেন তার ব্যানারের অবস্থা খারাপ। এখানে এনগেজমেন্টের অবস্থা কি, গুড, মানে নট ব্যাড, মানে খারাপও নয় কিংবা ভালো নয়, অথবা নট গুড, ভালো নয়। এখন পোস্টের অবস্থা কি, না ভালো নয়, মোটামুটি চলার মতো, কোনো প্রকার চলার মতো, সেটা আলাদা বিষয়। ওকে, আপনি প্রত্যেকটা জিনিস যখন এখানে কভার করবেন তখন কি হবে, আপনি এই পেজটা সম্পর্কে বুঝতে পারেন এই পেজটার মধ্যে কি কি আছে। এখন যদি আপনি জানার পরে ক্লায়েন্টের সঙ্গে গিয়ে কথা বলেন, তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা কমিউনিকেশনের সময় প্রশ্ন করে যে আমার পেজের মধ্যে যে পোস্টগুলো আছে কেমন, আপনি যদি ওই সময় বলেন যে ঠিক আছে ডিয়ার দাঁড়াও, তুমি ঘন্টা 40 দাঁড়াও একটু, আমি একটু ঘুরে বাইরে হয়ে এসে তারপর বলতেছি, ক্লায়েন্ট আপনাকে কি করবে, আসসালামু আলাইকুম দিয়ে চলে যাবে। একদম ক্লিয়ার। তাহলে আপনাকে বোঝা যাচ্ছে মার্কেট প্লেসের বাহিরে কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলার আগে ওই ক্লায়েন্টের সঙ্গে ডিটেলস ধারণা আপনার মুখস্থ থাকতে হবে। ও কি করাবে, ওর কি সমস্যা, ওর কি কি প্রবলেম, সেই বিষয়গুলো নিয়ে। তো আমি ওই প্রবলেমগুলো নিয়ে তো আলোচনা করব। কি কি আলোচনা, চলুন দেখি। নাম্বার 1, আপনি যখন ক্লাস করছিলেন তখন আপনাকে বলা হয়েছিল যে যখনই কোনো একটা পেজে যাবেন, পেজে এসে দেখলেন 1,94,000 ফলোয়ার, দেখুন মনোযোগ দিয়ে 1,94,000 ফলোয়ার, কিন্তু উনি যখন পোস্ট করছেন, মনে করুন উনি পোস্ট করছেন, পোস্টের সময় এসে দেখা যায় মাত্র একটা লাইক আছে, 2টা লাইক আছে। ওই ফলোয়ার গুলো অরিজিনাল নাকি 2 নম্বরই হতে পারে? বলছিলাম স্যার, এটা 2 নম্বরই স্যার। আপনি তাহলে প্রথমে কি একটা ডাটা কালেক্ট করলেন, প্রথমে একটা ডাটা কালেক্ট করলেন, তার পেজের মধ্যে ফলোয়ার আছে 2 লাখ 4 লাখ, কিন্তু উনি যখন একটা পোস্ট করতেছে, পোস্টের সময় দেখা যায় লাইক কমেন্টস মাত্র 2টা, উনি আর ওনার হাজবেন্ড, সর্বোচ্চ 3টা, উনি হাজবেন্ড আর ওনার বাচ্চা কাচ্চা যদি থাকে 2-1টা, আর কোনো লাইক ফলো নাই। তাহলে বোঝা যায় কি ওই পেজটা মূলত 2 নম্বরই করে মার্কেটিং করা হয়েছে, এই জন্য মূলত ওইখানে কোনো কাজ আসতেছে না। তাহলে ফার্স্ট অফ অল এটা আপনি নোট করে ফেলেন, নোট, এইটা বড় ধরনের একটা প্রবলেম। নাম্বার 2, সে পোস্ট করতেছে, মনে করেন তার বাড়ি হচ্ছে বাংলাদেশ কিংবা তার বাড়ি হচ্ছে ইউএস। এখন বাংলাদেশের মানুষ, মনে করেন আপনি, স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের মানুষ কটার সময় ঘুমাতে যাই, রাত 11টা থেকে 11:30 12টার মধ্যে, স্বাভাবিকভাবে। যেটা যদি অস্বাভাবিক থাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, সেটা রাত 2টা 3টা, সেটা আলাদা বিষয়। আমাদের সংখ্যা তো কম, তাই না? এই জন্য স্বাভাবিক বিষয়টা ধরতেছি, রাত 11টা থেকে 12টার মধ্যে অনেকে ঘুমাতে যায়। এখন আপনি কি করলেন, আপনি টার্গেট করলেন যে ঠিক আছে আমি রাত 3টার সময় আজকে পোস্ট করব। আপনি আপনার ফেসবুকে কটার সময় পোস্ট করতেছেন? রাত 3টার সময়। রাত 3টার সময় যদি আপনি পোস্ট করেন, আপনার ফেসবুকের ফ্রেন্ড আপনাকে কয়টা লাইক কমেন্টস করবে বলুন? অনেক কম হয়ে যাবে। তাহলে আপনার অবস্থা স্লো ডাউন হয়ে গেছে, মানে একদম পল্লী বিদ্যুতের মতো। ওই রকম করে করা যাবে না। যখন আপনি কি করবেন, যখন আপনার ফ্রেন্ডরা জাগ্রত থাকবে, যখন আপনার জেগে থাকবে, তখন আপনি পোস্ট করবেন। তাহলে বোঝা যাচ্ছে পোস্টের একটা নিয়ম আছে, একটা শিডিউল আছে, কোন সময় করতে হয়। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি গেলেন অথবা পেজে গেলেন, আপনি ক্লায়েন্টের পেজে আসুন, ক্লায়েন্টের পেজে আসলেন, ক্লায়েন্ট মূলত নিয়মিত এই কাজটা করতেছে কিনা কেমনে চেক করবেন, আসুন আমরা যাই। ক্লায়েন্টের এই যে দেখুন এখানে আসলো ক্লায়েন্ট এসে, এই যে এখানে দেখুন এখন দেখা যাচ্ছে 5 আওয়ার্স এগো, অর্থাৎ 12ই সেপ্টেম্বর 5 ঘন্টা আগে উনি পোস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন 5 ঘন্টা আগে কটার সময় পোস্ট করছে, 3টা 39 মিনিটে। ফাইন, নিচের দিকে আসুন।
ক্লায়েন্টের 8 ঘন্টা আগে একটা পোস্ট করছে, দেখা যাচ্ছে 12টা 43 মিনিটে একটা পোস্ট করছে। একটু নিচের দিকে আসুন, একদিন আগে ক্লায়েন্ট একটা পোস্ট করছে রাত 9টা 39 মিনিটে। আবার একটু নিচের দিকে আসুন, এখানে এসে দেখছে 5 days এগো ক্লায়েন্ট একটা প্রশ্ন করছে রাত 9টা 59-এ। আবারও নিচের দিকে আসুন, ক্লায়েন্ট একটা পোস্ট করছে দেখুন 11টা 13 মিনিটে। তাহলে এই যে পোস্টগুলো, যখন আমরা একটা ক্লায়েন্টের যখন পোস্টে গেলাম, ওই পোস্টগুলো যখন দেখতেছি, উনি প্রথম পোস্টটা করছে মনে করেন 11 তারিখ, ধরেন 10 তারিখ, ধরুন 10 তারিখ উনি পোস্ট করছেন ধরুন রাত 9টায়। এরপর মনে করেন 11 তারিখ পোস্ট করছে রাত 12টায়। এরপর মনে করেন 12 তারিখ পোস্ট করছে রাত 9টা 30-এ। মনোযোগ দিয়ে দেখবেন। এরপর মনে করুন আমরা যদি মানে 13 তারিখ যদি যাই, 13 তারিখ গিয়ে দেখা গেল ক্লায়েন্ট পোস্ট করছে রাত 9টা 45 মিনিটে। এইরকম যদি দেখা যায় নিয়মিত কোনো একজন ক্লায়েন্ট রাত 9টা থেকে 12টার মধ্যে পোস্ট করতেছে, তাহলে বোঝা যায় ওই ক্লায়েন্টটা রাত 9টা থেকে 12টার মধ্যে অনলাইনে অ্যাভেলেবল থাকে। বোঝা যায় কি যায় না? আনমিট সকলকে। জি স্যার, বোঝা যায় স্যার। স্যার বোঝা যায়। স্যার বুঝতে পারছি। সময় পাওয়া যাবে ওই পোস্ট সময় কি লক আমরা করলে স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার শিডিউল স্যার করে একটা প্রশ্ন স্যার। প্রশ্ন ছিল স্যার। আপনাদের প্রশ্ন নিচ্ছি, একজনের প্রশ্ন এরকম করতে চাচ্ছিলেন যে স্যার উনি যদি চালাক বায়ার হয়, উনি যদি একটু শিডিউল মেনটেন করে রাখে। দেখুন, যদি চালাক বায়ার হয়, যদি শিডিউল মেনটেন করে রাখে, এরকম হবে না। চালাক বায়ার শিডিউল মেনটেন করে রাখলে এরকম হবে না। কিরকম হবে তাহলে? যদি কেউ শিডিউল মেনটেন করে, তখন স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে, এই 10 তারিখেও রাত 9টার সময় সে দিবে এবং 11 তারিখেও সে রাত 9টার সময়ে দিবে, 9টার সময় করে দিবে। এবং 12 তারিখে সে রাত 9টা 30 অথবা 20 দিতে পারে। সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কম বেশি হবে, কিন্তু কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কম বেশি হবে না। শিডিউল যখন একটা পেজে মেনটেন করা হয়, তখন নিয়মিত কাছাকাছি সময় এটা আপলোড করা হয়। এটা হচ্ছে একটা রুলস, এটা তারা ফলো করে। তাই বোঝা যাচ্ছে ইনি শিডিউল মেনটেন করে পোস্ট করতেছেন না। ইনি যখন একটা পোস্ট আসতেছে চোখের সামনে, একটা মেরে দেই, মেরে দিল। এখন এই জন্য মূলত ওনার চোখের সামনে যখন আসে, আর যখনই শিডিউল মেনটেন করবে, তখন আপনি বুঝতে পারবেন যে স্বাভাবিকভাবে এই ক্লায়েন্টের হয়তো বা কেউ কাজ করতেছে। কি হয়ে যাচ্ছে? কাজ হয়তো বা কেউ করতেছে। তখন আপনি ধরে নেবেন যে না, এই ক্লায়েন্টটা কি আছে, না এই ক্লায়েন্টের কেউ কাজ করতেছে। তখন আপনাকে অন্যদিকে যেতে হবে। অন্যদিকে কিভাবে? তখন আপনাকে আর এইটা ভুল বাই করা যাবে না, ওই যে ওই পেজের মধ্যে ওইটা ভুল বাই করা যাবে না। এখন আপনাকে অন্য ভুল বাই করতে হবে। কি ভুল? আপনার এই যে পোস্টটা করছে, এই পোস্টের মধ্যে এনগেজমেন্ট কেমন হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, যে এনগেজমেন্টটা কেমন হচ্ছে। এনগেজমেন্টের ভেতরে ঢুকে দেখবেন যে এনগেজমেন্টগুলো লাইক, ডিসলাইক নাকি কি অবস্থা আছে, রাগান্বিত নাকি কি অবস্থা আছে, হাসি কান্না রিয়াক্ট দেওয়া আছে কিনা, ওইগুলো তখন আপনাকে নোট করতে হবে যে ডিয়ার দেখো, তুমি যে তোমার মার্কেটিংটা করতেছো, তোমার মার্কেটিং পলিসিটা যদি একটু চেঞ্জ করো, তাহলে তোমার কিন্তু আরো সুন্দর হবে। মানে যখনই কোন একটা আসবে সামনে, ওইটা আপনাকে কনভার্ট করতে হবে অন্য জায়গায়। বুঝতে পারলাম কি আমরা? জি স্যার, বুঝতে স্যার, পারছি বুঝতে স্যার। পারছি স্যার। স্যার বুঝতে পারছি। পদ্ধতিটা কি স্যার? এখন যদি আমার সতেরোদশ, এখন যদি আমার একজন ক্লায়েন্টের মনে করুন এইটা পেজ, এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট পেজ, আমি যদি সকল তথ্যগুলো নিয়ে রাখি, সকল তথ্যগুলো নিলাম, তার পেজে লাইক কত, তার পেজে ফলোয়ার কত, তার পেজের পোস্ট কিরকম করে করতেছে, পোস্টের ব্যানারগুলো ঠিক আছে কিনা, পোস্টের মধ্যে কোনো ব্যানারে প্রবলেম আছে কিনা, এগুলো যখন নোট থাকবে, নোট থাকার পরে আমি তার সঙ্গে এখন কথা বলবো, মানে তার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। যে ডিয়ার দেখো, তোমার একটা পেজ তো আমি দেখলাম, তোমার পেজের মধ্যে পেজের অবস্থা খুবই ভালো, বাট তুমি যদি চাও আরো বেশি ভালো করা যাবে, তোমার বিজনেসটাকে গ্রো আপ করা যেতে পারে, আমি তোমাকে ফ্রি কনসালটেন্ট দিব। তাহলে তুমি আমার সঙ্গে একটু তুমি সময় বাইর করে আমাকে জানাতে পারো। দেখুন, আমাদের সম্পর্কের জন্য কি করতেছে, আমাকে কষ্ট করতে হচ্ছে, আপনাকে কি করতে হচ্ছে, তার ডাটাটা কালেক্ট করতে হলো। এই যে ডাটাটা কালেক্ট করলাম, ডাটাটা কালেক্ট করার পর তার সঙ্গে যে কমিউনিকেশন শুরু করব, এই ডাটাটা কালেক্ট করা ছাড়া কিন্তু আমি তার সঙ্গে কমিউনিকেশন শুরু করতে পারতেছি না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেক বেশি স্টুডেন্ট আছে যারা বুঝে না বুঝে কোনো ডাটা কালেকশন করা ছাড়াই মূলত ক্লায়েন্টের সঙ্গে কথা বলে। এখন ক্লায়েন্ট প্রশ্ন করে, বাবা তুমি কি করবা? ক্লায়েন্ট বলে যে তুমি যা দিবা তাই করবো। এখন ক্লায়েন্ট কি দিবে? ক্লায়েন্ট তো বুঝেই না মূলত কি করতে হবে। এই জন্য কিন্তু আমরা কাজ পাই না। মানে এটা হচ্ছে বড় একটা কাজ, হচ্ছে সমস্যা হচ্ছে, আমরা এই জন্য কাজ পাই না। তাহলে কি করতে হবে? আপনি যদি অন্যদের থেকে একটু বেশি ভালো হতে চান, তাহলে মাস্ট বি, আবার বলছি মাস্ট বি, আপনাকে যেটা করতে হবে তার ডাটাটা কালেক্ট করতে হবে। এটা তো বললাম আমি ফেসবুক পেজ দিয়ে। এখন একটা যদি ইউটিউবের ভিডিও হয়, তখন কি করবেন? তাহলে তার ইউটিউব চ্যানেলটাতে যান, যদি তার সাবস্ক্রাইবার থাকে, যদি দেখা যায় ভিউ না আসে, তাহলে বুঝতে হবে সাবস্ক্রাইবারগুলো অরিজিনাল নাকি 2 নম্বর, সেটা আপনি বুঝতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে ভিউ হচ্ছে কিন্তু কমেন্টস হচ্ছে না, লাইকও হচ্ছে না কোনো প্রকারেই, তাহলে বুঝতে হবে তার কিসের সমস্যা। এরপরও ভিউ হচ্ছে না, কমেন্টস হচ্ছে, লাইকও হচ্ছে না, তাহলে আপনি তার ভিডিও এডিটিং এর অবস্থা দেখবেন, তার ভিডিও এডিটিং এর অবস্থা কি, তার কন্টেন্ট কোয়ালিটি কিরকম সেটা আপনি দেখবেন।
এই তথ্যগুলো জেনে আপনি একটা নোট করবেন, তার এসইউ চেক করবেন, চেক করার পরে মূলত ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে সুবিধা হবে। তেমনি ভাবে আপনি একটা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করতেছেন, তার ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম আছে সেগুলো আগে ফাইন্ড আউট করবেন, দেন আপনি ক্লায়েন্টের সঙ্গে মেসেজে কথা বলবেন। তার আগে মূলত যদি আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। এখন আসুন, এইভাবে যে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো সেটা তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, কিন্তু সব থেকে যেটা বড় প্রবলেম পড়বে এজ এ নিউ হিসেবে, বায়ার কোনটা আর বায়ার কোনটা নয় সেটাই আমরা বুঝি না, বেশিরভাগ ক্ষেত্রে হয়। সবাইকে মেসেজ করে রাখি, আমরা ইচ্ছা মতো মেসেজ করে রাখি, এরকম কোনো ইচ্ছা মতো মেসেজ করলে হবে না। কয়েকটা শব্দ দিয়ে বলতেছি, এই দেশগুলো থেকে দূরে থাকবেন। হয়তো অনেকের মুখস্থ আছে, আমি কোন কোন দেশগুলোর নাম বলবো, আনমিট করে দেখি মুখস্থ আছে কি। যে কটা দেশের নাম আমি বলতে চাচ্ছি, মানে আমি ইতিপূর্বে অনেকগুলো লাইভে বলছিলাম, মাথায় আছে কোন কোন দেশ? নাইজেরিয়া, সিরিয়া, উগান্ডা, পাকিস্তান, নাইজেরিয়া এখন যদি বলেন যে ভাই কেন, দেখুন অ্যাজ এ নিউ হিসেবে আপনার ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। মানে এই কয়েকটা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উগান্ডা, এরকম যে দেশগুলো আছে এগুলো থেকে দূরে থাকুন অ্যাজ এ নিউ হিসেবে। যখন আপনি মিনিমাম 50টা অর্ডার কমপ্লিট করবেন, মিনিমাম মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেসে, তখন আপনার নলেজটা অনেকটা হাই হবে, তখন আপনি এগুলো ক্লায়েন্টের কাজ করেন, তার আগে নয়। কেন বললাম সেটা পরবর্তীতে বুঝবেন। কারণ এগুলো না আপনাকে প্যারা দিবে বেশি, টাকা দিবে কম, সারাদিন জ্বালাবে, অর্ডার ক্যান্সেলও খাওয়াবে। একদম নিশ্চিত থাকুন অ্যাজ এ নিউ হিসেবে। তাই এগুলো কান্ট্রি বাদ। আমাদের কান্ট্রি থাকতেছে, তাহলে বুঝতে হবে যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে দেশ, পৃথিবীতে 3টা দেশ আছে, ইউএস, ইউকে, কানাডা। মাথায় রাখতে হবে, আর কোনো দেশ নাই, ওই 3টা দেশেই। এখন কাজ শুরু করুন। ইউএস এর অনেকগুলো আছে, ইউএস এর মধ্যে গিয়ে বাংলাদেশি মানুষ আছে না? আবার ওই দেশগুলোর মানুষ আছে কি আছে না? আছে। তারা আবার কি করবে, তারা প্রোফাইল খুলে ইউএস এর মানুষের মতো একটা ফেস ভ্যালু দিয়ে সুন্দর করে আপনাকে মেসেজ করবে যে ডিয়ার হাবিব সাহেব, আপনি আমার এই কাজটা করে দেন, আপনার বাজেট হচ্ছে $2000, আপনি এই কাজটা জমা করে দিলেই আমি দিব। তারপরে আপনাকে হয়তো অনেকগুলো ফাইল দেবে, কিরকম ফাইল, হয়তোবা কিছু ডকুমেন্ট দিবে, কিছু পেপার কাটিং দিবে, কিছু বিল্ডিং এর ছবি দেবে, দেওয়ার পর বলবে যে এই কাজটা করুন। এই কাজটা দেওয়ার পরে আপনাকে $2000 আমরা পাঠাই দিচ্ছি, আপনি এটা নিন। এখন রাত 3টার সময় গোজা ভাই, গোজা ভাই আমি কাজ পেয়েছি ভাই, কত ডলার? $2000। আমি তো বুঝতে পারছি ঘটনা ঘটে গেছে। এরপরে মূলত আপনি কি করছেন, ভাই একটু তাড়াতাড়ি দেখেন না, আপনার তো আর মনে করেন এই যে যাওয়া যাওয়া অবস্থা, মনে করেন মানে আপনার যাচ্ছে একদম, ভাই একটু তাড়াতাড়ি দেখেন না ভাই, লাইফের প্রথম কাজ $2000 হিসাব করছেন। তো মূলত বুঝবেন যখন অ্যাজ এ নিউ হিসেবে আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, যখন আপনার গিগগুলো মার্কেটিং করবেন, এরকম কিছু ক্রাউড আপনার সামনে আসবে, এসে বলবে যে এই যে আমি আপনাকে $2000 হায়ার করতেছি, আপনি কাজটা স্টার্ট করুন। এইগুলো থেকে দূরে থাকবেন, কারণ এগুলো বায়ার নয়। আপনি এই কাজটা করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি $2000 কাজ করার জন্য কি এমন মার্কেটিং করলেন যে ক্লায়েন্ট আপনাকে নিজের দিক থেকে এসে $2000 কাজ দিতে চাচ্ছে। এটা বড় ধরনের একটা ঘটনা। কি ঘটনা ঘটাবে? প্রথমে তারা আপনাকে এটা ট্রাস্ট করার জন্য কিছু কাজ দিবে, ডাটা এন্ট্রি কাজ দেবে, কিছু বিল্ডিং এর ছবি দিবে, দেওয়ার পরে বলবে যে ডিয়ার ঠিক আছে তুমি এটা মার্কেটিং করো। আপনি মার্কেটিং করবেন দিন রাত 24 ঘন্টা মিলে, 15-20 দিন আপনাকে হাতে সময়ও দিবে। মার্কেটিং করার পর আপনি রিপোর্টও তৈরি করবেন, পাঠাইও দিবে। পাঠানোর পরে বলবে যে ঠিক আছে আপনি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট দেন, আমরা আপনার ব্যাংকে টাকা পাঠাই দিচ্ছি। আপনি আবার ব্যাংক অ্যাকাউন্টও দিয়ে দিচ্ছেন। আমি কিছুদিন আগের একটা ঘটনা বলতেছি, কিন্তু এটা বাস্তবতা। আমাদের পরিচিত এক ফ্রি স্টুডেন্ট আমাদের অফিসে দৌড় দিয়ে আসছে সেই দিনাজপুর থেকে, স্যার স্যার আমি তো $6000 কাজ পেয়েছি, এখন টাকাটা নিয়ে আসবো, টাকাটা নিয়ে আসতে পারতেছি না। ফাইন। আমার টিম মেম্বার তো বুঝতে পারছে যে ঘটনা কি ঘটছে। আমি আমাদের টিম মেম্বার সবাই রিসেপশনে বসে আমরা মনে মনে হাসতেছি, মানে যে এই ঘটনা ঘটছে। আমি এখন বললাম যে ঠিক আছে আপনি তাহলে বাইরের সঙ্গে কথা বলেন যে ঠিক আছে টাকাটা আমরা এখনই নেবো, দেন। বলছে টাকা তো টাকা পাঠাইছে, এখন তো আমি উঠাইতে পারতেছি না, কি সমস্যা? ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স? যে ভাই ওই টাকাটা যদি, ওই $6000 যদি উঠাইতে চাই, ওনাকে আমার $200 পাঠাইতে হবে আমার দেশে টাকাটা অ্যাভেলেবল করার জন্য। আমি বললাম যে ঠিক আছে পাঠাই দেন। যে স্যার আমি তো টাকা রেডি করছি, এখন কি পাঠাই দিব? আমি বললাম, দেন পাঠাই দেন। পাঠাই দেওয়ার পরে আপনি জায়নামাজ নিয়ে বসে দোয়া করেন। মানে এরকম যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি আপনাকে অর্ডার দিলাম $200, $10, $5, $15 দিতে হবে, তাহলে 100% বুঝবেন এটা ফেক বায়ার। এখান থেকে দূরে থাকবেন, কোনো প্রশ্ন নয়, ডাইরেক্ট দূরে। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, কোনো গ্রুপে পোস্ট করার দরকার নেই। নাম্বার 1 ফ্রাউড। নাম্বার 2, এমন যদি হয় আপনাকে কোনো একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিছে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়ার পর বলছে যে ঠিক আছে এটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আমি পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড দেওয়ার পর ওইটা অন করুন, অন করার পর কাজটা করুন, আমি আপনাকে $100 দিচ্ছি, এইগুলো বায়ার থেকে দূরে থাকবেন। নাম্বার 3, আপনি ফাইবারে আছেন, আপওয়ার্কে আছেন, পৃথিবীর যে মার্কেট প্লেস কাজ করুন, আপনি লিঙ্কডইনেই কাজ করুন না কেন, মেসেঞ্জারে, কোনো বায়ার যদি নিজের থেকে এসে গিয়ে বলে যে ঠিক আছে এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, আপনি একটা কাজ করুন, টেলিগ্রামে যুক্ত হন, টেলিগ্রামে যুক্ত হলে আমি আপনাকে কাজটা দিয়ে দিচ্ছি, এইগুলো থেকে দূরে থাকবেন। এগুলো হচ্ছে 2 নম্বরই বায়ার, মানে বায়ার নয় আর কি, বুঝতে পারলেন? ওকে বায়ার বলা ভুল।
এই তিনটা জায়গা থেকে আপনাকে 100% দূরে থাকতে হবে, তাহলে আপনি অরিজিনাল লাইফে চলে যান। অরিজিনাল লাইফের বায়ার কিরকম হবে? কখনো বায়ার মতো আপনাকে অফার করবে না যে ঠিক আছে আপনি মার্কেট প্লেসের বাইরে আসুন, কিংবা কখনো আপনাকে বায়ার অফার করবে না আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কাজ করুন, কিংবা বায়ার আপনাকে কখনো অফার করবে না ঠিক আছে এটা $2000 আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট আপনাকে মাস্ট বি কিছু প্রশ্ন করবে, আপনি এই কাজটা পারেন কিনা সেটা প্রশ্ন করবে, কেমনে করবেন সেটা প্রশ্ন করবে, আপনি কিভাবে এটা সাবমিট করবেন সেটা প্রশ্ন করবে, কি বেনিফিট দেবেন সেটা প্রশ্ন করবে, এবং আপনি যে এই কাজটা করেছিলেন ইতিপূর্বে কোনো ডকুমেন্টারি আপনার আছে কিনা, ডিটেলস কিংবা পোর্টফোলিও আছে কিনা সেই বিষয়টা অবশ্যই জানতে চাইবে। এই বিষয়গুলো যদি ওই ক্লায়েন্টগুলো জানতে চায় তাহলে তো আপনি পার্থক্য করতে পারবেন না। পার্থক্য করবেন কিভাবে? যখনই আপনাকে মার্কেট প্লেসের বাইরে গিয়ে অফার করতেছে ডাইরেক্টলি, তখন আপনি পার্থক্য করতে পারবেন। ক্লিয়ার? এই দুইটা মানে আপনি সেপারেশন, মানে ভালো ক্লায়েন্ট এবং খারাপ ক্লায়েন্টের মাধ্যমে। এখন আসুন, আমাদের অনেকের প্রবলেম হবে যেটা পরবর্তী ক্লাসগুলো দেখে যখন আমরা বায়ার ফাইন্ড আউট করব, বায়ার মূলত আমাকে কাজ দিবে না, কেন কাজ দিবে না, কি কারণে কাজ দেবে না, সেই বিষয়টা আমরা জানবো। ধরে নিন এইটা ক্লায়েন্টের, এই যে আমরা যে ক্লায়েন্টটাকে কালেক্ট করছি এটা হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা আমার ক্লায়েন্ট। এখন আমি দেখা গেল এই ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি যে ডিয়ার ক্লায়েন্ট, তোমার যে পেজটা আছে তোমার পেজের মধ্যে তো এইগুলো প্রবলেম দেখলাম, তো আমি তোমাকে মার্কেটিং করে দিতে চাই, তুমি কি নিবা? আমি কি করলাম? ক্লায়েন্টকে মেসেজ করলাম কিংবা মেইল করলাম কিংবা হোয়াটসঅ্যাপ করলাম। যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন কি করবেন? দেখা গেল ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করতেছে না, আপনি ক্লায়েন্টকে মেসেজ করছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করতেছে না, তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি যখন ক্লায়েন্টকে মেসেজ করতেছেন হয়তো বা ওই মুহূর্তে ক্লায়েন্ট কোনো ছুটিতে আছে, নতুবা ক্লায়েন্ট হয়তো বা অফ মোডে আছে, এই জন্য আপনার মেসেজ সিন করে নাই। এই জন্য ভয় পাওয়ার কারণ নাই যে আমি ভাই যাকে মেসেজ দিই সেই দেখে না, এটা প্রথম কারণ হতে পারে। নাম্বার টু, ক্লায়েন্ট হয়তো বা মেসেজ দেখছে আপনার সবই ঠিক আছে, ক্লায়েন্ট মেসেজ পড়ছে, সিনও করছে, মেইলও দেখছে, কিন্তু আপনাকে রেসপন্স করে নাই, তখন আপনাকে দুইটা জিনিস ধরে নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ক্লায়েন্ট হয়তো বা আপনার মেসেজটা পছন্দ করে নাই। নাম্বার টু এমন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনার মেসেজ পছন্দ করছে বাট এই মুহূর্তে তার সার্ভিস দরকার নাই। তাহলে দুইটা জিনিস, এই দুইটা জিনিস হতে পারে। 3 নম্বর একটা কারণ হতে পারে, আপনি যখন যে বিষয় নিয়ে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, মনে করেন আমরা এখন ক্লায়েন্টকে মেসেজ করলাম, মেইল করলাম, ডিয়ার আমি তোমার এই ফেসবুক পেজটা মার্কেটিং করে দিতে চাচ্ছি, আপনি আজকে রাতে মেসেজ করলেন, বায়ার একটু পরে বলতেছে ঠিক আছে, কিংবা কোনো রেসপন্স করলো না, কোনো কিছু নেই, তাহলে বুঝবেন যে আপনার কোনো জায়গায় ভুল আছে। কি ভুল? সেই ভুলটা দেখুন। অথবা দেখা যাচ্ছে ক্লায়েন্টের এই পেজটার মার্কেটিং করার কথা বলছে, বরংস ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেই ক্লায়েন্টের ওয়েবসাইট মার্কেটিং করার দরকার। সে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা মার্কেটিং করেন তাহলে বেশি রেজাল্ট পাইতো, এই জন্য পেজের থেকে। তখন ক্লায়েন্ট হয়তো বা চাচ্ছে যে কি আমি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করব, কোনো কারণে আপনাকে বলো যে ডিয়ার দেখো আমার ফেসবুক পেজটা তো এই মুহূর্তে মার্কেটিং করাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য। তখন তো ঘটনা ঘটে যাবে, তখন কি করবেন? আপনি কিছুক্ষণ আগে মেসেজ করলেন একজন ক্লায়েন্টকে যে ডিয়ার আমি তোমার ফেসবুক পেজটা মার্কেটিং করে দিতে চাচ্ছি, তোমার ফেসবুক পেজের মধ্যে এই 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 প্রবলেমগুলো আছে, আপনি তো আগে নোট করছেন। এখন যখনই ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, যদি সে রেসপন্স করে, যদি বলে ফেলে যে ডিয়ার আমি এটা চাচ্ছি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য, আমার ওয়েবসাইটে এই প্রবলেমটা, তখন নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ওই মুহূর্তে ক্লায়েন্টকে আর কোনো কিছু বলার দরকার নেই, আপনি ক্লায়েন্টের সঙ্গে সাইলেন্ট হয়ে বাইরে হয়ে আসেন। বাইরে হয়ে আসার পর আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তো আছেই, তাদের তো আইডি কার্ডও আছে, তাদের নামে তো প্রোফাইলও আছে আপনার। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কারো একটা কার্ড থাকে, একটা প্রোফাইল থাকে, এরকম খুব বাঙালি কমই আছে, এরকম আছে একাধিক প্রোফাইল আছে। আপনি এখন সেকেন্ড প্রোফাইল থেকে মুভ করুন, একটু সময় দিয়ে 2 4 5 ঘন্টা অথবা একদিন 2 দিন সময় দিয়ে সেকেন্ড প্রোফাইল থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এসে বলুন যে ডিয়ার আমি তোমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখলাম, তোমার ওয়েবসাইটের মধ্যে এই এই আপডেটগুলো করা প্রয়োজন। মানে আপনি কিন্তু প্রথমে অফার করছিলেন ফেসবুক পেজের জন্য, বাট ওখানে সেই ক্লায়েন্ট বলছে আপনাকে ওয়েবসাইটের জন্য কাজ করার জন্য, ওখানে আপনি আর কিছু বলেন, আপনি সেকেন্ড একটা প্রোফাইল থেকে তাকে মেসেজ করছেন যে ডিয়ার দেখো আমি তো চাচ্ছি তোমার ওয়েবসাইটে নিয়ে কাজ করার জন্য, তুমি এই জিনিসগুলো আপডেট করলে কিন্তু তোমার সুবিধা হয়। আপনি ফেসবুক পেজ নিয়ে ওখানে কোনো কথা নাই, ক্লায়েন্ট তখন বলবো ও আচ্ছা আচ্ছা আমি তো আপনাকেই খুঁজছিলাম। বুঝতে পারলেন? এখন যদি বলেন যে স্যার এখানে কিন্তু আছে, যদি লাইভ ভিডিওতে আসি বায়ার ভিডিওতে, তখন যদি ক্লায়েন্ট আমাকে দেখে, ক্লায়েন্ট কিছু বলবে না আপনাকে। ক্লায়েন্ট এরকম কখনো হয় না, এরকম কয়েক হাজার মিটিং করছি, দেখেন নাই ইউটিউবে আছে না সামনাসামনি যেগুলো মিটিং, একজন মিটিং আরেকজন করা যায়, আরেকজন মিটিং আরেকজন করা যায়। ক্লায়েন্ট মূলত আপনার ফেস দেখে না, ক্লায়েন্ট দেখে আপনার ট্যালেন্ট, আপনি কথা বলতে পারবেন কিনা, কাজটা করতে পারবেন কিনা। মাঝে মাঝে ইউটিউবে দেখেন না এই যে 62 বছর বয়সে চোখে দেখে না ফ্রিল্যান্সিং করে নাকি ইনকাম করেছে, ওই যে লাখে মনে করেন একটা হয়ে গেছে, তখন হয় না? ক্লায়েন্ট কি আসলে ওইটা দেখে? না, ক্লায়েন্ট দেখে মূলত আপনার
এক্সপার্টাইজ যে আপনি কতটুকু স্কিল ডেভেলপ করেছেন এবং কি তাকে সার্ভিস দিতে পারবেন এই বিষয়টা নিয়ে। ওই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে একটা ওয়ে করে রাখবো আমরা। এই জন্য কি থাকবে, আমাদের কিন্তু একাধিক প্রোফাইল সাজায় রাখতে হবে। একাধিক প্রোফাইল, একটা প্রোফাইল সাজানো থাকবে, কিছু কিছু পোস্ট থাকবে যে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যে সার্ভিসগুলো দিতে পারি। সেকেন্ড একটা প্রোফাইলে অথবা একই প্রোফাইলে আমরা অন্যান্য বিষয়গুলো কিন্তু পোস্ট করব। নট শুধুমাত্র আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এসইও পারেন এইটা নয়, আপনি যদি একটা ভিডিও এডিটিং পারেন সেটাও আপনাকে কি দিতে হবে, প্রোফাইলে আপলোড করে রাখতে হবে। তাহলে এই বিষয়টা আপনি ভবিষ্যতে ক্লায়েন্টকে জানাতে পারবেন, যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যদি ওই প্রোফাইলের মধ্যে ওই পোস্টগুলো না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট কখনোই আপনার প্রোফাইল থেকে এসে কাজ করাবেন না। নিশ্চিত থাকুন, মার্কেট প্লেসের বাইরে কখনো কাজ করাবে না। এখন আসুন, মার্কেট প্লেসে আপনার যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, মানে মার্কেট প্লেসে যদি আপনি বিশ্বস্ত হতে চান, আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। গত ক্লাসে তার মধ্যে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ছোট্ট আরেকটা বিষয় নিয়ে বলি। সেটা হচ্ছে, নিয়মিত আপনি তো কন্টেন্ট পাবলিশ করবেন, পাশাপাশি আপনারা যারা ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত আছেন, আমরা আপনার আশপাশে আরেকজন ফ্রিল্যান্সার ভাই বন্ধু আছে না, কিংবা আপনার আশপাশে কোনো বন্ধু বান্ধব আছে না, ফ্রিল্যান্সার বন্ধু কিংবা আপনার আশপাশের বন্ধু, এনারা সম্পর্কে আপনি কোনো কি ওয়ার্কশপ তৈরি করবেন অথবা বিজনেস নিয়ে কেস স্টাডি নিয়ে আলোচনা করবেন। এবং এই বিষয়গুলো নিয়ে ভাঙ্গা ভাঙ্গা কন্টেন্ট হলে আপনি আপনার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবেন। 2টা 4টা 5টা 10টা যাই পারেন না কেন, বি প্র্যাকটিক্যাল, আপনি করুন। উদাহরণস্বরূপ কেমনে, আমি আজকে এই জন্য ক্লাস নিব যেহেতু পোস্ট করে রাখছি। আমরা এখানে কি করতেছি, দেখুন এখান থেকে অফলাইন স্টুডেন্টরা কি করতেছে, এখন থেকে কি সাজাচ্ছে, তাদের প্রোফাইলগুলো সাজাচ্ছে। আমি এভাবে, এখন আপনি তো অফিস পাবেন না, তখন কি করবেন, এই বিষয়টা কেন এটা করে দেখুন তো। এই যে একটা প্রোফাইল, এই প্রোফাইলের মধ্যে আমরা শো করানোর চেষ্টা করছি কেন, যাতে করে একজন ক্লায়েন্ট আপনার এই প্রোফাইলটা দেখে ট্রাস্ট করতে পারে যে আপনি এই বিষয়ের উপরে কাজ করে থাকেন এবং আপনি কাজ করতেছেন। এই বিষয়গুলো না আপনাকে এখন থেকে কি করতে হবে, ফোকাস রাখতে হবে। এখন আপনি তো পারবেন, আপনি কি করবেন, মানে আপনার করণীয় কি, আপনি যদি করতে না পারেন তাহলে আপনি যেটা করবেন, আপনি গ্রিন স্ক্রিনের উপরে কোনো একটা করুন, অথবা ফাঁকা মাঠে গিয়ে গ্রিন কালারের উপরে কোনো একটা পিকচার তুলে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে দিন। ক্লিয়ার? এডিটিং এর মায়ের বাপ একটা আছে না, গল্প আছে না, তো এইটা করুন আপনি। ফটোশপ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার প্রোফাইলটাকে মাস্ট বি সুন্দর করে সাজাতে হবে। যার প্রোফাইল যত সুন্দর তার কিন্তু তত বেশি কাজ। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে, অর্থাৎ এই যে বায়ার ফাইন্ডিং এর পূর্ব প্রস্তুতি যে ক্লাসটা ছিল আমাদের, সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আপনার কোন কোন বিষয়গুলো থাকতে হবে, সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করবেন। পাশাপাশি যেটা করতে হবে, আপনার সুন্দর একটা ছবি রাখুন, সুন্দর। আমরা এমন কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো না যে ছবিটা দেখলে মূলত মানুষ আমাকে ট্রাস্ট করবে না যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কিনা। ছবি কিন্তু কথা বলে অনেক সময়। ছবি কিরকম, আপনি চিড়িয়াখানায় ঘুরতে গেছেন, আমি প্রায় প্রায় যেটা উদাহরণ দিই, চিড়িয়াখানায় ঘুরতে গেছেন, এখন বান্দর পিছনে আছে না, বান্দর, ও তো বান্দরের তো বান্দর আমি যায় না, ও মনে করেন লাফালাফি করতেছে, আপনি আবার সুন্দর করে দোস্তকে বলছেন দোস্ত একটা ছবি উঠাও, ছবি উঠেছে পিছনে বান্দর আর আপনি সামনে, এই ছবি আপনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার হিসেবে দিচ্ছেন, এটা ছবি কি কোনো মানসম্মত হইলো? এইটা আপনার ফানি কন্টেন্টের হিসেবে ঠিক আছে, বাট আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে ওই ছবিটা চলে না, এটাও বাদ দেন। 2 নম্বর বিষয়, আপনি কি করছেন, আপনি একটা টি শার্ট পরেন, সেরাফাট একটা টি শার্ট পরে সুন্দর করে একদম একটা ছবি তুলে দিয়েছেন, আপনার চেহারা সুন্দর কিন্তু টি শার্টটা পরার কারণে আপনার চেহারাটা খারাপ লাগতেছে, ওই টি শার্ট বাদ। আপনি একটা অফিসিয়াল ড্রেসে আসুন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে সেই টাইপেরই হতে হবে। টাকা নাই প্রয়োজনে আপনি ফটোশপে ধার করে প্রয়োজনে একটা কোটটাই পরুন, অন্তত পরুন। বুঝতে পারলেন? মানে কোডটাই লাগানোর পরেই প্রয়োজন আপনি একটা ছবি আপলোড করুন। কিন্তু বেশিরভাগ প্রোফাইলে দেখা যায় ছবিগুলো আপলোড করার পরে নিজেই নিজেকে চিনি না আমরা। আমি তো কালো মানুষ, আমার থেকে তার বেশি কালো মানুষ কেউ নেই। প্রয়োজনে একটু রং সং মাগুন, ওই দিনে মেকআপ করে তারপর দিন। ইতিপূর্বে তো আমি বলছি, প্রয়োজনে যদি আমার মতো শুকনা হয়ে থাকেন, 2 টাকা দামের চকলেট কিনে 2 গালে 2টা দিয়ে গালটা একটু ভাসায় নেবেন, তারপর ছবি উঠাবেন। অন্তত কিছু ছবি আপনাকে লাগবেই। এরপরে প্রবলেম, আমাদের অফিসে আসুন, এসে ছবি উঠাই যান, কোনো বাধা নেই। এখন আমি আমার অফিসের কথা বললাম, আপনার অফিসের পাশে অনেকগুলো অফিস আছে না, ওখানে যান, সুন্দর মানে কিছু ছবি উঠান, ছবি উঠিয়ে ওগুলো রাখুন। কিছু প্রফেশনাল লেভেলের ছবি আপনার লাগবেই মার্কেট প্লেসে কাজ করতে গেলে। কেন লাগবে? কারণ এই বিষয়গুলো আপনার সামনের দিকে ট্রাস্টের লেভেলটা বাড়াবে। আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন বহির্বিশ্বে, আপনার যদি প্রোফাইলটা শো আপ করা না থাকে, সুন্দর করে সাজানো না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে চাইবে না। অন্যদের থেকে বেটার পজিশনে যাইতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি কাজ পাবেন, অন্যথায় কিন্তু কাজ পাবেন না। একদম মাথায় রাখুন। এরপরে যাচ্ছি আমরা,
ক্লায়েন্ট মনে করুন আমাকে বললো যে ডিয়ার ঠিক আছে, আমি কি করব, আমি আমি আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার এটা পেজ, আমি এই পেজের মধ্যে কি কি কাজ করতে পারি। এখন আপনাকে বললো ক্লায়েন্ট যে ডিয়ার দেখো, আমার পেজটা নিতে আমার এইটা টার্গেট, তো আমি এটা কি করতে পারি তুমি একটু জানাও তো আমাকে। তখন আপনি কি করবেন, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইতিমধ্যেই যখন আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা হয়ে যাবে, মাঝে মাঝে যখন ক্লায়েন্টের সঙ্গে কথা হবে, ওই প্রোফাইলের ছবিগুলো দেখুন, এরকম করে প্রোফাইলের ছবিগুলো তুলবেন এবং এই প্রোফাইলের ছবিগুলো এই যে ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতেছেন, সেই ছবিগুলো আপনি কি করবেন, শর্ট আউট করবেন। শর্ট আউট করে আপনি আপনার প্রোফাইলের মধ্যে পোস্ট করবেন। আপনি আপনার প্রোফাইলের মধ্যে এখন যদি অন্য বন্ধু বান্ধব বলে যে দোস্ত কাজ পাইছো, কাজ পাওয়ার জন্যই শুধুমাত্র বায়ার মিটিং, একটা প্রশ্ন আমার কাছে, যদি আপনি কাজ স্টার্ট না করেন কাজ পাবেন কিভাবে? এটা আপনার পোর্টফোলিও। আপনার মিটিং শুরু হবে, আপনার একটা মিটিং করলে যে একটা বায়ারের সঙ্গে মিটিং করলে যে একটাই কাজ পাবেন এমনটা কখনোই বলতেছি না। আপনার ধীরে ধীরে লাইফটা কি হবে, গ্রো আপ হবে। কেমনে গ্রো আপ, আমি ছোট্ট একটা একটা পাই চার্ট কিংবা আমি একটা ছোট্ট একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ফ্রিল্যান্সিং লাইফটা কিভাবে বাড়ে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একটু সময় নিয়ে এখান থেকে দেখাচ্ছি। আমরা একটা নোটপ্যাড ফাইলে যাচ্ছি, এই বিষয়গুলো আমি একটু হাইড করে উপর দিকে যাচ্ছি, মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন। আমাদের মনে করুন ফ্রিল্যান্সিং জার্নি শুরু হইলো এইখান থেকে, আমি একটু মার্ক করে নিচ্ছি। মনে করুন ফ্রিল্যান্সিং জার্নি শুরু হয়েছে আমাদের আহ, এখান থেকে। এইখান থেকে ফ্রিল্যান্সিং জার্নি শুরু, এইখান থেকে শুরু জার্নি। দেন দ্বিতীয় দিন আমার এইখানে, তৃতীয় দিন আমার মাস্ট বি একটু বাড়বে, একটু বাড়বে, চতুর্থ দিন একটু বাড়বে, পঞ্চম দিন আমি একটু সময় নিয়েই করতেছি কেননা একটু বোঝানোর জন্য মূলত আমি একটু বাড়তি করে নিচ্ছি, পাইসারটা একটু বাড়তি করে নিচ্ছি। ওকে, আর একটু ভাষায় নিচ্ছি, এরপরে ফাইনাল করে দিচ্ছি, এই পর্যন্ত যাচ্ছি না। আপনার ডে ওয়ান, যদি ডে ওয়ানে থাকেন আপনি এইখানে আছেন, ডে ওয়ানে আপনি এইখানে। ওকে, আমি এটাকে একটু উপর দিকে দিই। ডে টুতে আপনি এখানে আছেন, ডে থ্রিতে আপনি এখানে আছেন, ডে ফোরে এইখানে। কি বিষয় মূলত এটা বোঝানোর জন্য, ডে ফাইভে আপনি এখানে, ডে সিক্স আপনি এইখানে, সেভেন এইখানে, এইটে এইখানে, নাইনে এইখানে, আর টেনে হচ্ছেন এইখানে। মনে করুন 10 মাস কিংবা 10 দিন যেটাই ধরেন না কেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা গ্রোথ লেভেল, যে এটা থেকে মূলত মানুষ ধীরে ধীরে বাড়তে থাকে যদি সে নিয়মতান্ত্রিক ভাবে যায়। আমরা ডে ওয়ান, আমরা ডে ওয়ান থেকে হিসাব করবো। ডে ওয়ানে মনে করুন আজকে মনে করুন আমরা কালেক্ট করলাম, ধরুন আমরা কালেক্ট করলাম, ধরুন বায়ার কালেক্ট করলাম 10টা, মনে যোগ দিয়ে দেবেন। ডে ওয়ানে আমরা বায়ার কালেক্ট করছি 10টা। এই 10টা বায়ার থেকে কালেক্ট করার পরে মনে করুন আমি কথা বলছি 5টা বায়ারের সঙ্গে। এই 5টা বায়ারের মধ্য থেকে আমাকে কাজ দিতে চাইছে 3টা বায়ার। আমি এদের সঙ্গে মিটিং এর মধ্যে কথা হয়েছে 2টা বায়ারের সঙ্গে, এদের মধ্য থেকে একটা বার আমাকে কাজ দিছে, কিংবা এই বায়ারটা আমাকে কাজ দেনেই বলছে যে ঠিক আছে ডিয়ার, আমি তোমাকে 15 দিন পরে কাজ দিব। দেখুন, হয় সে কাজ দিছে, নতুবা বলছে যে 15 দিন পরে তোমাকে কাজ দিব। এইটা যদি ডে ওয়ান হয়, যেদিন থেকে আপনি বায়ার খোঁজা শুরু করেন সেই দিন থেকে ধরলাম, মনে করুন এখান থেকে ধীরে ধীরে গিয়ে আপনার 15 দিন পরে কাজ দেবে। এখন ডে টুতে যেটা আছে, ডে টুর বায়ার একটা থাকবে কি থাকবে না, ও হয়তো বা আমরা ওই দিন হয়তো 5টা বায়ার কালেক্ট করবো, 5টা বায়ার কালেক্ট করবো। ডে থ্রিতে হয়তো বা আমরা গিয়ে 6টা বায়ার কালেক্ট করবো অথবা 5টা বায়ার কালেক্ট করবো। এইভাবে ডে 10 পর্যন্ত আমরা প্রায় 100টা বায়ার কালেক্ট করবো কি করবো না, প্রতিদিন যদি 10টা কালেক্ট করি। এখন 10টা বায়ারের মধ্যে যদি আমি অন্তত 30টা বায়ারের সঙ্গে কথা বলি, মিনিমাম আমাকে তো 2টা বায়ার কাজ দেওয়ার কথা। যদি 2টাও না দেয় তাহলে অন্তত একটা তো দিবে কাজ, যদি আমরা পারফেক্টলি যদি রিসার্চ করতে পারি। ইয়েস অর নো, দিতে পারে কি পারে না? আনমিট সকলকে। ইয়েস স্যার। জি স্যার, পারি স্যার। করার পর ঈশান তবে চেষ্টা করতে হবে। অবশ্যই পাই ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করব। 100 বারের মধ্যে একটা কাজ দিবে না, যদি না দেয় তাহলে বুঝবেন যে আপনি একদম ভুল মেথডে আছেন, একদম ভুল মেথডে আছেন। কারণ আমরা জানি কারা বায়ার, বায়ার, কে কাজ দেবে, এই প্রসিডিউর তো আমি দেখাবই, আমি তো দেখাবই। প্রথম 10 দিনে যদি আমি 10 জন করে ক্লায়েন্ট অথবা 5 জন করে ক্লায়েন্টকে রিচ করতে পারি তাহলে 50 জন হবে, 50 জন মধ্যে একজন বায়ার কাজ দিলেই যথেষ্ট আমার। এভাবে আপনি লাইফের প্রথম দিন থেকে শুরু করে আগামী যদি 6 মাস 7 মাস আপনি লাইফে প্রতিদিন যদি একটু করে সময় দেন, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, আপনি প্রতিদিন কিছু কিছু বায়ারের সঙ্গে আপনার সংযুক্ত হচ্ছে। দেখেন প্রথম অবস্থায় আপনার বায়ার ছিল না, ধীরে 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 আপনি যুক্ত হচ্ছেন। একটা সময় গিয়ে 5-7 মাস, 1 বছর পরে গিয়ে দেখবেন আপনার একটা বায়ারের একটা লিস্ট হয়ে গেছে অলমোস্ট 2 থেকে 3 হাজার। এর মধ্য থেকে 50 জন 100 জন বায়ার আপনার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং জার্নির স্টার্টিং থেকে সামনে যাওয়া পর্যন্ত। এখন প্রথম অবস্থায় এসে যদি আপনি বলেন যে ভাই আমার বায়ার তো আমাকে কাজ দিচ্ছে না, তাহলে মনে করেন আপনি ফেসে গেছেন।
আপনি কাজ করতে পারবেন না, ধৈর্য যদি হারিয়ে ফেলেন। এটা মূলত একটা স্বাভাবিক একটা গতি, এইভাবে যেতে হবে। এখন দেখুন, আপনি বায়ারকে মেসেজ করার আগে আপনার কিন্তু প্রোফাইলগুলো সেট আপ থাকতে হবে। যদি প্রোফাইল সেট আপ না থাকে, এই হাজার হাজার বায়ার থেকে কোনো লাভ নেই, কারণ আপনাকে একটা বায়ার কাজেই দিবে না। এখন বায়ারকে কিভাবে বুঝবো এটা বায়ার, চলুন সেটা বুঝি। মানে বায়ার কে হবে সেটা তো আমাদের জানতে হবে। বায়ারে যদি না আসেনি তাহলে তো কাজ হবে না। কিছুক্ষণ আগে বুঝলাম যে অরিজিনাল বায়ার কোনটা, ফেক বায়ার কোনটা। এখন বুঝবো যে আসলে বায়ার কারা, কে আমাকে কাজ দিতে পারে। আপনাদের মধ্য থেকে এইখানে যারা, আপনাদের এখান থেকে এইখানের মধ্যে যারা শুধুমাত্র টি শার্টের দোকান আছে, যাদের যাদের টি শার্টের দোকান আছে কিংবা কাপড়ের দোকান আছে, এরকম যদি কেউ থাকেন হ্যান্ড রাইজ করবেন। কাপড়ের দোকান আছে এরকম হ্যান্ড রাইজ করবেন যদি কারো থাকে। এক একজনের আছে কাপড়ের দোকান, 2 জন 3 জন কাপড়ের দোকান, 3 জনকে দেখতেছি, মনোযোগ দিয়ে দেখুন। বাদ দিলাম, মানে 3 জনকে বাদ দিয়ে দিলাম, মাথায় রাখবেন 3 জনকে বাদ দিয়ে দিলাম। এখন এখানকার মধ্য থেকে যাদের একটা লিঙ্কডইন প্রোফাইল আছে তারা একটু হ্যান্ড রাইজ করবেন। লিঙ্কডইন প্রোফাইল আছে যাদের, তারা একটু হ্যান্ড রাইজ করবেন, ভেরিফাইড হোক কিংবা নন ভেরিফাইড, কোনো অসুবিধা নেই। ও, অসংখ্য হ্যান্ড রাইজ হয়ে গেছে, অলমোস্ট 50+ হয়ে গেছে। 52, 53, 54, বাড়তেছে 56। 56 জনের লিঙ্কডইন প্রোফাইল আছে, 57, 59, 60, 62। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে। এখানকার মধ্য থেকে যাদের চশমার দোকান আছে, অন্যরা হ্যান্ডেস নামাই দিন, অন্যরা হ্যান্ডেস নামাই দিন। অন্য আর কেউ হ্যান্ডেস করবে না, বুঝতে পারছি আপনাদের অনেকের লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি তো মানে বুঝতে পারছি। আর কেউ হ্যান্ডেস করবেন না এখন, আর কেউ হ্যান্ডেস করবেন না। আপনাদের মধ্য থেকে যাদের চশমার দোকান আছে হ্যান্ডেস করুন। চশমার দোকান আছে, ওকে। একজন আছে, 2 জন, 2 জন আছে, চশমার দোকান আছে, ফাইন। আমি এখন নামাই দিলাম। আমি 3টা কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম, 3টা তথ্য নিয়ে। একবার বললাম যে যাদের একটা কাপড়ের দোকান আছে, এরকম 3 জন মানুষ আসলো। এরপর বললাম লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা, এরকম অসংখ্য 70-80 জন মানুষ আসলো। এরপর বললাম চোখের মানে চশমার দোকান আছে কিনা, এরকম 2 জন মানুষ আসলো। এই যে যাদের কোন একটা বিজনেস আছে, তারা প্রত্যেক এক একটা করে বায়ার। যাদের কোন একটা বিজনেস আছে তারা প্রত্যেকেই এক একটা করে বায়ার। বাট এইখানে একটু পার্থক্য। কি পার্থক্য? কিছু বায়ার আছে নিজের কাজ নিজেই করে, কিছু বায়ার আছে নিজের কাজ নিজে করতে পারে না, বিজনেসটা একটু বড়, আরো কিছু হেল্পিং হ্যান্ড নেয়। উদাহরণস্বরূপ, আর বাংলাদেশে একটা হোটেল দিয়ে আলোচনা করি। মনে করেন আপনি যে হোটেলে খাইতে যান সকালবেলা, এখন হোটেলের মালিক খুব বেশি কিপটা টাইপের, খুবই কিপটা টাইপের। মনে করেন হোটেলের মালিক বলছে যে আমি ক্যাশিয়ার, আমি মেসিয়ার, আমি সব কিছু। এখন কি করেছে, 20 জন খাইতে গেছে একসঙ্গে, ভাত খাবে। এখন ক্যাশ সামলাবে নাকি ওই যে আপনার ভাতের টেবিল সামলাবে? তখন কি একজন শুধুমাত্র মালিক দিয়ে সম্ভব হয়? আনমিউট। জি না স্যার, জি না স্যার। এখন একটা চায়ের দোকান, একটা চায়ের দোকান, মনে করুন ওই এক শ্বশুর জামাইকে নিয়ে বলছে যে জামাই, সকালবেলা নিয়ে গিয়ে বলছে জামাই তুমি এই যে এই দোকানে, দোকানদারকে বলছে যে জামাই যা খায় সবই দেন। হুম। এখন সকালবেলা নিয়ে গেছে, জামাই তো মনে করছে ভালোই হবে। জামাই দোকানের ভেতর ঢোকার পরে দেখে যে কি ব্যাপার, শুধুমাত্র ওই লাল চা আর পান আর রুটি আছে। এখন শ্বশুর যখন চলে গেছে তখন বলছে শ্বশুর তো খুবই ভালো, সেই রকম লেভেলের শ্বশুর, যে এখানে যা পাবো তাই খাবো, এখানে খাবো আর কি রুটি আর চা আর হচ্ছে পান, এই সকালবেলা কি এগুলো ছাড়া খাওয়া যায়? এখন এরকম কিছু দোকান আছে, ওই দোকানে, ওই যে চায়ের দোকানে যেখানে 3টা প্রোডাক্ট কিংবা 2টা প্রোডাক্ট, এইখানে কি মোটামুটি ওই যে আগের হোটেলের মতো মানুষ লাগে একাধিক, নাকি একাই চালানো যেতে পারে? একাই চালানো একাই যেতে সম্ভব পারে স্যার। যে বিজনেস গুলো দেখার পরে মনে হবে এটা মোটামুটি একজন মানুষ চালাতে পারবে, ওইটা আপনার বায়ার না, তার বিজনেস থাকলে বায়ার না। সহজ বিষয়। যে বিজনেসটা, যে ছবিটা, যে প্রোফাইলটা, যে ওয়েবসাইটটা, যে ফেসবুক বিজনেস পেজটা, যে ইউটিউব চ্যানেলটা দেখার পর মনে হবে ওইটা একজন ওই চায়ের দোকানের মতো ছোট একটা বিজনেস, এটা মূলত আরেকজনকে লাগবে না, ওটা দেখার পরে বুঝবেন ওর যতই বিজনেস থাকুক না কিন্তু ওকে মেসেজ করলে মূলত কোনো কাজ হবে না, ওটা বাদ। দরকার হবে কোনটা ওই হোটেলের মতো, যেখানে মধ্যে একাধিক মানুষের জব হওয়ার কথা, একাধিক মানুষের প্রয়োজন হবে, এরকম কোনো বিজনেস ওয়েবসাইট, এরকম কোনো বিজনেস প্রোফাইল, এরকম কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে, তখন আপনি সেই জায়গা থেকে মেসেজ করতে পারেন। ওইগুলো হচ্ছে অরিজিনাল বায়ার। আনমিউট। এটা বুঝবো কিভাবে? বুঝছি তাহলে স্যার। জি স্যার, কিন্তু স্যার Sure.
এখন চলুন বুঝবো কিভাবে, এটা দেখি আসি একটু উদাহরণস্বরূপ একটা দেখি। আমরা যাই, আমরা মনে করুন কোনো একটা জায়গায় গেলাম, আমরা গুগলে গেলাম, গুগলে এসে আমরা যে কোনো একটা বাংলাদেশি বিডি শপ ওয়েবসাইট নিয়ে সার্চ করতেছি, ইন্টারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ওয়েবসাইটে আসলাম। এরকম ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইট দেখতেছি, ওয়েবসাইট দেখার পরে এখানে কত ধরনের কাজ থাকতে পারে দেখুন তো। এখন এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। এই যে একটা এখানে একটা যে কোনো ক্যাটাগরিতে ঢুকলাম, ঢুকার পর দেখুন এইখানে একটা প্রোডাক্টের টাইটেল লিখছে, এখানে অনেকগুলো ডেসক্রিপশন লিখছে, প্রোডাক্টের আবার ছবি আছে, এটা কিন্তু আবার অনেকগুলো ডিটেলস আকারে দেওয়া আছে, এখানে কিওয়ার্ড রিসার্চ করা লাগছে। এই ওয়েবসাইটটা দেখে কি মনে হয় এটা কি একজন ম্যানেজমেন্ট করে নাকি একাধিক মানুষ ম্যানেজমেন্ট করে? স্বাভাবিক একটা বিষয়। আনমিট। করতে পারে। কি কি বিষয়? যেমন উদাহরণস্বরূপ এখানে একজন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হতে পারে ছবিগুলো এডিট করার জন্য, এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজন হতে পারে ওই তার ডিটেলস ডেসক্রিপশন গুলো লেখার জন্য, এখানে একজন কি ওয়েবসাইট অ্যানালাইটিক্স রিপোর্ট তৈরি করার জন্য একজন প্রয়োজন হতে পারে তার ওয়েবসাইটে কোথায় কি আসতেছে না আসতেছে সেটা জানার জন্য, এখানে একজন এসি এক্সপার্ট লাগতে পারে তার ওয়েবসাইটটাকে এসি কমপ্লিট করার জন্য, এখানে একজন টেকনিক্যাল এসি এক্সপার্ট লাগতে পারে তার টেকনিক্যালি কোনো প্রবলেম হলে, এখানে অনেকগুলো কমেন্টর মডারেটর প্রয়োজন হতে পারে কে কে কোন প্রোডাক্টে রিসার্চ করতেছে কোন প্রোডাক্ট কিনতে চাচ্ছে সেটা জানার জন্য, এখানে আরেকজন মূলত রিসার্চার প্রয়োজন হতে পারে যে কোন ওয়েবসাইটে কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখবে সেগুলো সেকশন করার জন্য, এখানে অনেকগুলো মানুষ লাগতে পারে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করার জন্য। হিউজ পরিমাণ। তাহলে আপনার কোন সেক্টরে কাজ? আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ওয়েবসাইটের মালিকের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে বলুন যে ডিয়া দেখো তুমি যে এখানে ছবিগুলো তৈরি করছো সেই ছবিগুলো তো অনেক বেশি হাই রেজলিউশন না, তুমি যদি চাও এটাকে আরো বেশি হাই রেজলিউশন করে দিতে পারি, আমি এডিট করে দিতে পারি, আপনি এইটা কাজ নেওয়ার চেষ্টা করুন, একটা একটা শুধু কাজ নেওয়ার চেষ্টা করুন। অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে তার কন্টেন্টগুলো যে দেখো তোমার ডিটেলস ডেসক্রিপশনগুলো ভালো নেই, আমি সেটা করে দিতেছি, তাহলে আপনি সেটা নিয়ে কাজ করতে থাকুন। তাহলে কি কাজের অভাব আছে এখানে? যদি আমরা তাদের সঙ্গে ডিলটা করতে পারি পারফেক্টলি। না না স্যার, স্যার, অভাব নাই আর অভাব নাই, আমাদের ডিল করার অভ্যাস নেই। কাজের অভাব হবে না। বাট তার সাথে যে ডিল করবেন, ডিল করার আগে তো আপনার ওই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, নট শুধুমাত্র এক্সপিরিয়েন্স। ডিলটা করার আগে তো তার ওয়েবসাইট সম্পর্কে তার আপনার ধারণা থাকতে হবে, তার ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম আছে, কি কি ভুল আছে, সেই বিষয়গুলো খুঁজে বের করে হচ্ছে একজন ফ্রিল্যান্সারের কাজ। আমরা কি করি, আমরা এগুলো খুঁজে না বের করার পর কোথাও কোনো ইউটিউবে একটা ভিডিও দেখি বায়ার ফাইন্ডিং করলাম, ফাইন্ডিং করার পরে বায়ারকে মেসেজ দিলাম, এটা হবে না। বায়ার ফাইন্ডিং রিলেটেড যারা ভিডিও পাবলিশ করে তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলতেছি, মানে আপনি মাইন্ড করুন কিংবা মাইন্ড খেয়ে ফেলুন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটাকে রিপোর্ট করা দরকার। এখন আপনাদের কাছ থেকে আমি নির্বাচন হবে আর কি, ভোট হবে এখন। মনে করুন এখানে যারা রয়েছেন এই যে 150 মানুষ রয়েছে, আমরা প্রত্যেকে ফ্রিল্যান্সিং শিখতেছি আগে, তারপরে নাকি আমরা কোথায় যাচ্ছি, আমরা বায়ার ফাইন্ড আউট করতে যাচ্ছি। যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হয় যে বায়ার কিভাবে পাবেন, স্বাভাবিকভাবে কি তখন আগে কাজ শিখে তারপর বায়ার ফাইন্ডিং করতে চায়, নাকি আগে মানুষ টেস্ট করে আসে যে দেখি বায়ার পাওয়া যায় কিনা, কোনটা করে মানুষ? স্যার আগে কাজ শিখতে আগে হবে পাওয়া যায় কিনা মানুষে টেস্ট করে তবে দেখে এই টেস্ট করতে গিয়ে হয় কি ঘটনাটা, তারা তো কোনো রিপোর্ট তৈরি করে নাই, পোর্টফোলিও নাই, বায়ারগুলোকে বলে যে দিস ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, বলে যে তুমি কোথা থেকে, বাংলাদেশ, কেন তুমি মেসেজ করছো? এমনি টেস্ট করার জন্য, তুমি বায়ার কিনা। এই ক্লায়েন্টটা নষ্ট হয়ে গেল। আপনি যখন পরবর্তীতে গিয়ে মেসেজ করতেছেন তখন গিয়ে বলতেছে কোথা থেকে, বাংলাদেশ থেকে, ও না বাংলাদেশের, এটা ঠিক না। এই জন্য আপনার আমার কাজে মূলত ব্যাঘাত ঘটে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই বিষয়গুলো জানার আগে মূলত আপনাকে বুঝতে হবে, আপনার পোর্টফোলিও থাকতে হবে, এরকম কাজ করতে হবে, তাহলেই হবে, অন্যথায় কিন্তু কোনোভাবে আপনি বায়ার ফাইন্ড আউট করে কাজ করতে পারবেন না। এই তথ্যগুলো মাথায় রাখুন, এই তথ্যগুলো মাথায় রেখে আপনি বায়ার ফাইন্ড আউট করুন, তাহলে আপনি কাজ করতে পারবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বায়ার ফাইন্ড আউট সম্পর্কে আলোচনা করবই ধীরে ধীরে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।